সাকিবের মামলার প্রসঙ্গে আসিফ নজরুল, আমিনুলের সময় তো সংবাদ মাধ্যম চুপ ছিল। এদিকে মোদির গদি টলমল করে দেওয়ার হুঁশিয়ারি মমতার। জানাবো ভারতের শেখ হাসিনার 3 সপ্তাহ কোথায় কিভাবে কেমন কাটছে, এবং সর্বশেষ জানাবো বন্যার্তদের সহায়তার নামে টাকা তোলার দায়ে আটক 8। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাকিবের মামলার প্রসঙ্গে আসিফ নজরুল, আমিনুলের সময় তো সংবাদ মাধ্যম চুপ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়ে সংবাদ মাধ্যম অনেক লেখালেখি হলেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মামলার সময় দেশের সংবাদ মাধ্যম চুপ ছিল। মামলার বিষয়ে আসিফ নজরুল বলেন, এটাও আওয়ামী লীগই তো শুরু করেছে, ঠিক না? আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশের রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজের অনেক কিছু অর্জন করেছে, আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না। জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে। সাকিবের বিরুদ্ধে জাস্ট মামলা হয়েছে। তিনি বলেন, আমিনুলকে যখন গ্রেপ্তার করা হয়েছে দিনের পর দিন জামিন দিচ্ছিল না, দিনের পর দিন। আমি নিজে শুধু কলাম লিখেছি, আপনাদের কাউকে লিখতে দেখি নাই। আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে, তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেপ্তার করেছে, দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে। তবে আমিনুলের মতো সাকিবের যেন ভোগান্তি না হয় সেটা খেয়াল রাখা হবে। আশ্বাস দিয়ে আসিফ নজরুল বলেন, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমাদের আর যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা FIR হওয়া মানেই তো গ্রেপ্তার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার না করতে পারে। আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবে না। আমি যতদূর জানি আমাদের পুলিশ বাহিনীকে বলা আছে যে অ্যাপারেন্টলি অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনের মধ্যে থেকে রিস্টেইন বজায় রাখার জন্য। মোদির গদি টলমল করে দেওয়ার হুঁশিয়ারি মমতার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন মোদি নিজে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তার রাজ্যকে অস্থিতিশীল করা হয় তাহলে মোদিকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে। সম্প্রতি RG-কর হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার রাজ্যে 12 ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি চালিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মমতা ওই হুঁশিয়ারি দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র আর ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মোদি বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহার, ঝাড়খণ্ড, দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা টলমল করে দেব। বিজেপির মতো অত্যাচারী অহংকারী চক্রান্তকারী উল্লেখ করে মমতা বলেন, বিজেপির মতো অত্যাচারী অহংকারী চক্রান্তকারী আমি দেখিনি। প্রধানমন্ত্রী শুধু এজেন্সি লাগিয়েছেন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ঘটনায় তো পদত্যাগ করেননি। ভারতের শেখ হাসিনা 3 সপ্তাহ কোথায় কিভাবে কেমন কাটছে। ঠিক 3 সপ্তাহ আগের এক সোমবার সন্ধ্যাতে চরম নাটকীয় পরিস্থিতিতে দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে এসে অবতরণ করেছিলেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানে করে তিনি দিল্লিতে এসে নামেন সেটিতে তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। ভারত সরকার এর পরদিন দেশের পার্লামেন্টে শেখ হাসিনা দিল্লিতে আসার কথা সরকারিভাবে ঘোষণা করে। সেই অবতরণের পর পুরো 3 সপ্তাহ কেটে গেছে, কিন্তু ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে দিল্লিতে এখনো আনুষ্ঠানিকভাবে প্রায় কিছুই জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। সরকারি পর্যায়ে কোনো বিবৃতি জারি করা হয়নি। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা সেটা নিয়েও দিল্লি এখনো পর্যন্ত মুখ খুলছে না। ফলে ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে নানা ধরনের কল্পনা ডালপালা মেলছে, ছড়াচ্ছে নানা রকমের গুজব। রাজধানীতে একাধিক নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে এই মুহূর্তে তার সত্যিকারের অবস্থাটা কি, তিনি এখন কোথায় আছেন, কেমন পরিবেশে আছেন, ভারতেই তিনি আপাতত থেকে যাবেন নাকি অন্য কোথাও যাবেন, ভারত সরকারের সঙ্গে তার কি ধরনের কথাবার্তা চলছে। এসব বিষয়ে যতটুকু
বিশ্বাসযোগ্য তথ্য আমরা পাচ্ছি, এই রিপোর্টে সেটাই তুলে ধরা হলো। হেলিকপ্টারে সরিয়ে আনা শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাত্রে ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির ভিভিআইপি লাউঞ্জে। হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি, তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে। সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদে আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা গেছে। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে আসা গভীর রাতের অন্ধকারে রাজধানী দিল্লিরই কোনো গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে বাংলা ট্রিবিউন জানতে পেরেছে। ফলে শেখ হাসিনা এখন আর উত্তরপ্রদেশে না, রয়েছে দিল্লিতে। আর এই মুভটা কোনো গাড়ি বহরে নয়, করানো হয়েছে আকাশপথে হেলিকপ্টার চাপিয়ে। দিন 10 থেকে 12 আগে একদিন দক্ষিণ দিল্লির বাসিন্দারা মধ্যরাতেরও অনেক পরে তাদের মাথার উপরে আকাশে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে অবাকই হয়ে গিয়েছিলেন। অতরাতে দিল্লির আকাশে হেলিকপ্টারের চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয়, কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসী কেউ কেউ এই দৃশ্য দেখেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টও করেছেন। পরে অন্যান্য ঘটনা পরম্পরার সঙ্গে মিলিয়ে দেখে বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত ধারণা করছেন সেদিন ওই হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে, তার কোনোটাতেই সেটা নামে এবং তারপর সেখান থেকে গাড়িতে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো গোপন ঠিকানায়। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কর্মকর্তা হওয়ার সুবাদে গত বছর থেকে মূলত দিল্লিতে থাকেন। দক্ষিণ দিল্লির একটি অত্যন্ত অভিজাত এলাকায় খুব সুরক্ষিত পরিবেশে তার অফিস, তার জন্য বাসা ভাড়া করেছিল বলে আমরা জানি। তবে শেখ হাসিনা যখন 5ই আগস্ট দিল্লিতে এসে নামেন, তিনি তখন WHO-র কাছে থাইল্যান্ডে ছিলেন। পরে অবশ্য দ্রুত দিল্লি ফিরে আসেন। শেখ হাসিনা দিল্লিতে এসে নামার ঠিক 2.5 দিন পর তিনি একটি টুইটে জানান, এই কঠিন সময়ও মায়ের সঙ্গে দেখা করতে পারছি না, মাকে জড়িয়ে ধরতে পারছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। বোঝা যাচ্ছিল যে কোনো কারণেই হোক এক শহরে থেকেও তখনও মা মেয়ের দেখা হয়ে ওঠেনি। তখন এটাও ইঙ্গিত পাওয়া গিয়েছিল সাইমা ওয়াজেদ জাতিসংঘের একটি সংস্থার কর্মকর্তা বলেই তাকে ভারতে সাময়িক আশ্রয় নেওয়া শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। শেখ হাসিনা তার মা তো নিশ্চয়ই, কিন্তু সাইমা ওয়াজেদের অন্য একটি পরিচয় আছে যেটা এই ধরনের সাক্ষাতের ক্ষেত্রে প্রোটোকলে আটকায়। কিন্তু 24 ঘন্টার মধ্যে পুতুল কিন্তু সেই টুইটটি মুছে ফেলেন পরে, আর তিনি মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আর একটু বাক্য লেখেননি। দিল্লিতে একাধিক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন ইতিমধ্যে মা ও মেয়ের মধ্যে শহরে একাধিকবার ইন পার্সন দেখা হয়েছে, কিন্তু সহজবোধ্য কারণেই সেই সব সাক্ষাতের কথা বাইরে প্রকাশ করা হয়নি। ভারত বিষয়টিকে একেবারে প্রচারের আলোর বাইরে রাখতে চাইছে। একটি সূত্র তো এই প্রতিবেদককে এমনও জানিয়েছে দিল্লিতে মা ও মেয়ে আসলে একসঙ্গেই বা এক ছাদের তলাতেই থাকছেন। যদিও নিরপেক্ষ অন্য কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা আমরা যাচাই করতে পারিনি। সাইমা ওয়াজেদ অবশ্য 3-4 দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পূর্ব তিমোরে গিয়েছেন। ফলে মায়ের সঙ্গে তার দেখা সাক্ষাৎ যা হওয়ার হয়েছে তার বিদেশ সফরে রওনা হওয়ার আগেই। ডিব্রিফিং সেশন, শেখ হাসিনা যেরকম পরিস্থিতিতে ভারতে এসে পৌঁছেছেন সেরকম ক্ষেত্রে অতিথিকে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে ডিব্রিফ করাটা রেওয়াজ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তার ব্যতিক্রম হচ্ছে না। এই ডিব্রিফিং করার উদ্দেশ্য হলো ঠিক কোন পরিস্থিতিতে তাকে দেশ ছেড়ে আসতে হলো, সে সময় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বা সংস্থার ভূমিকা কি ছিল, কে কি বলেছিলেন বা করেছিলেন, এগুলো সম্পর্কে যতটা বিশদে সম্ভব তথ্য সংগ্রহ করা। পাশাপাশি এখন ভারতের যেটুকু সময় তাকে থাকতে হচ্ছে সেখানে ভারত তার কাছ থেকে ঠিক কি প্রত্যাশা করে সেটা সম্পর্কে তাকে সম্মুখভাবে অবহিত করা। বেশিরভাগ সময় ওই ডিব্রিফিং একটা সেশনে শেষ হয় না, পরপর বেশ কিছুদিন ধরে চালাতে হয়। শেখ হাসিনার ক্ষেত্রে বেশ কতগুলো ডিব্রিফিং সেশন এর মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত ভারতে অবস্থানরত তিব্বতী ধর্মগুরু দালাই লামা যখন 1959 সালে তিব্বত থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তখন তাকেও দীর্ঘ ডিব্রিফিং সেশনের মধ্য দিয়ে যেতে হয়েছিল। দালাই লামা সে বছর 31শে মার্চ অরুণাচলের তাওয়াং সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন, তারপর নেমে আসেন সমতলের শহর তেজপুরে। আসামের ওই শহরে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো 3 সপ্তাহ ধরে তাকে ডিব্রিফ করে তারপর তাকে দিল্লিতে এনে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে দেখা করানো হয়। ভারতে আসার আগেই অবশ্য দালাই লামাইকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছিল দিল্লি, যে প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছিল মর্যাদার সঙ্গে। ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট পাইলট অভিনন্দন বর্তমান 2019 সালে পাকিস্তান একটি যুদ্ধ বিমানকে তাড়া করতে গিয়ে সে দেশের মাটিতে ধরা পড়েন। পরে পাকিস্তান যখন তাকে ভারতের হাতে তুলে দেয়, অভিনন্দনকেও ভারতের সামরিক বাহিনীর ডিব্রিফিং এর ভেতর দিয়ে যেতে হয়েছিল। ফলে এরকম পরিস্থিতিতে এটা একটা রুটিন প্র্যাকটিস বলা যেতে পারে। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা ব্যতিক্রম তা হলো তার ডিব্রিফিং সেশনগুলো পরিচালনা করেছেন ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল নিজে। সাবেক প্রধানমন্ত্রীর সমান গুরুত্ব ও মর্যাদা বিবেচনায় ভারতের স্পাই চিফ নিজের কাজ
কাঁধে এই দায়িত্বটা তুলে দিয়েছেন বলে বাংলা ট্রিবিউন জানতে পেরেছে। এর আগে 5ই আগস্ট সন্ধ্যায় হিন্টন বিমান ঘাঁটিতে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছিলেন অজিত ডোভাল নিজে। তারপর ভারত সরকারের শীর্ষতম মহলের সঙ্গেও শেখ হাসিনার গত কয়েকদিনের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে। এ ব্যাপারেও আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে দিল্লিতে এই ব্যক্তি বা ব্যক্তিরা ঠিক কারা সেটা এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে, সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, পাশাপাশি ভারতের তরফে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও কিন্তু মোটেই থেমে নেই। এখনো পর্যন্ত ভারত সরকারের ঘোষিত অবস্থান হলো শেখ হাসিনা ভারতে এসেছেন সাময়িকভাবে, অর্থাৎ ভারত তার চূড়ান্ত গন্তব্য নয়। অন্য কোনো দেশে যাওয়ার পথে তিনি ভারত থেমেছেন, এটাই এখন আনুষ্ঠানিকভাবে দিল্লির বক্তব্য। তবে তিনি কতদিন ভারতে থাকতে পারেন সে ব্যাপারে তার ভারত সরকার এখন অবধি কিছু বলেনি। পাশাপাশি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিংবা হবে না সে ব্যাপারে একটি শব্দ খরচ করা হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।